বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাস উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। এই দুর্যোগের মধ্য দিয়ে আমরা আমাদের পাঠক্রম চালিয়ে যাওয়ার প্রয়াস মাত্র। এই প্রয়াসে যদি আমাদের এই উদ্যোগে তোমাদের যদি ন্যূনতম উপকার হয়, তাহলে আমরা উপকৃত হব, আমরা আনন্দিত হব, আমাদের এই চেষ্টা সফল হবে। তোমাদের কাছে আমাদের আবদার হলো, তোমরা এই ক্লাসগুলো মনোযোগের সাথে দেখবে, অনুশীলন করবে এবং বিদ্যালয় খোলার পর আমরা এই কাজগুলো তোমরা করছো কিনা তার ডকুমেন্ট আমরা দেখব। আজকের যে আলোচনা খুবই সমসাময়িক একটা আলোচনা। আমরা এতদিন সমাধান করেছি পঞ্চম অধ্যায়ের। সেখানে আমাদের আলোচনা ছিল একটা চলকের মান বাহির করা, একটা সমীকরণ ছিল সেখান থেকে। কিন্তু আজকের যেই আলোচনাটা হবে ঠিক ওরকম না, একটা ভাষাগত প্রবলেম দেওয়া থাকবে। ওই সমস্যাটাকে গাণিতিক সমীকরণ তৈরি করে তার সমাধান দিতে হবে। প্রথম একটি সমস্যা আমি বোর্ডে তুলি, তোমরা খাতায় তুলবে। একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1। অঙ্কদ্বয়ের লবের সাথে 2 বিয়োগ করলে, লব থেকে 2 বিয়োগ করে এবং হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশের মান হয় 1/6। ভগ্নাংশটি নির্ণয় করো। তোমরা দেখেছো একটা সমস্যা আমি তুলেছি যে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1, লব থেকে 2 বিয়োগ করে এবং হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশের মান হয় 1/6। ভগ্নাংশটি নির্ণয় করো। তো আমরা দেখো এখানে কি জিনিস পেয়েছি, একটু আলোচনা করবো, আলোচনার সবাই শুনবে। সমস্যাটা সলভ করার পূর্বে এখানে বলছি প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রথমে আমাকে চিনতে হবে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। তারপরে যেহেতু ভগ্নাংশ বলছি, ভগ্নাংশের সৃষ্টি হবে কি দুইটা জিনিস থাকবে, একটা থাকবে লব, একটা থাকবে হর। যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। আমরা বুঝতে পেরেছি যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। এই শর্তটুকু আমাকে এখানে বলেন যে প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা প্রকৃত ভগ্নাংশ বুঝলাম, আর এই কথাগুলোকে আমরা গাণিতিক সমীকরণে প্রকাশ করে সমাধান করলে কি আমার উদ্দেশ্য সফল হবে। তাহলে আমরা প্রথম দেখো উদ্দেশ্য কি, ভগ্নাংশটি বাহির করা। আমার কাঙ্ক্ষিত বস্তু কি, ভগ্নাংশটি নির্ণয় করবে। এর আমরা প্রথম দেখি যে মনে করি লব x হর কত হবে, x + 1। যেহেতু লব ও হরের অন্তর 1, যদি বলতাম 2 তাহলে x + 2, যদি বলতাম 3 x + 3 লিখতাম। এবার সুতরাং ভগ্নাংশটি
ভগ্নাংশটি x বাই x প্লাস 1। এইটা একটা ধাপ গেল। আমরা এইগুলা চলক ধরেছি, এগুলার মান বাইর করে বসাই দিলে আমার ভগ্নাংশ হয়ে যাবে। এবারে এখানে আসো যে আমার এই প্রশ্নে যে শর্তগুলো দিচ্ছে শর্তগুলো ফিল আপ করবে কিভাবে। প্রশ্ন মতে ভগ্নাংশটাকে লিখি x বাই x প্লাস 1। এখানে বলছে লব থেকে 2 বিয়োগ 2, হরের সাথে 2 যোগ 2। যে ভগ্নাংশ পাওয়া গেল তার মান কত 1/6। এখন আবার এটা কি হয়ে গেল, একটা পরিচিত সমীকরণ হয়ে গেল, গাণিতিক সমীকরণ হয়ে গেল। এবার আমরা সেটা সমাধান করব। বা x মাইনাস 2 x প্লাস 3 সমান 1/6। এবার এখানে লিখি বা আর আগে গুণ করি 6x মাইনাস 6 x প্লাস 3। এটা গুণ করলে কত হবে 6x মাইনাস 6 দোকানে 12 আর হবে x প্লাস 3। বা 6x মাইনাস x সমান 3 প্লাস 12। বা 5x সমান 50। সুতরাং x সমান 3। তাইলে আমাদের উদ্দেশ্য কি, ভগ্নাংশটি নির্ণয় করা। উদ্দেশ্য কি ছিল, ভগ্নাংশটি নির্ণয় করা। তাহলে আমার ভগ্নাংশ ছিল x বাই x প্লাস 1। আমরা এখন লিখব সুতরাং ভগ্নাংশটি x বাই x প্লাস 1 মান বসাই দেব 3 বাই 3 প্লাস 1 সমান 3/4। সুতরাং নির্ণয় ভগ্নাংশটি কত 3/4। তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে সমস্যাটুকু এখানে আমার কি এই প্রবলেমটার সমাধান করতে গিয়ে আমার কি খেয়াল করতে হয়েছে। প্রথম বলছে ভগ্নাংশ, তাহলে আমরা জানি ভগ্নাংশ কি লব বাই হর। তাইলে এখানে আমি প্রকৃত ভগ্নাংশ ধরেছি, তার জন্য তার অন্তর লব হরের অন্তর 1। আমরা মনে করি লব x অন্তর যদি 1 হয় তাইলে আমার হর বড়, হরের সাথে 1 যোগ x প্লাস 1। তাহলে ভগ্নাংশটি হবে x বাই x প্লাস 1। এবার এটা আমার এই পর্যন্ত কাজ চলে গেল। সেটা হলো আমার নিজের অ্যাজাম্পশন বা তোমরা যা বুঝছো সেটা উপস্থাপন করেছো। এবার এই যে আমার x একটা চলক আনলাম, এটা আমার এখানে ছিল না, তার মান বাইর করতে হবে। কিভাবে করবে? প্রথমে আমি এবারে আমার প্রবলেমের ভিতরে যেই শর্তগুলো দেওয়া আছে, এই যে একটা গাণিতিক সমস্যা, তার ভিতরে যে শর্তগুলো দেওয়া আছে একটা সমীকরণ আঁকলাম, সেই শর্ত পূরণ করব। প্রথমে আমি ভগ্নাংশ লিখলাম x বাই x প্লাস 1। তারপরে বলছি কি লব থেকে 2 বিয়োগ করলে বিয়োগ 2, হরের সাথে 2 যোগ করলে যোগ 2 সমান 1/6। এবার এটা একটা সরল করেছি x মাইনাস 2 x প্লাস 3 1/6। এখানে আমরা এটা আড়াআড়ি গুণ করেছি, তোমরা এই জিনিসটা জানো। এখানে হিসাব করেছি, যোগ বিয়োগ করে x = 3 পেয়েছি। আমাদের উদ্দেশ্য ছিল ভগ্নাংশটি বাহির করা। এবার আমরা আমাদের লক্ষ্যবস্তুতে পৌঁছে গেছি যে ভগ্নাংশটি সমান কত x বাই x প্লাস 1। আমার xটা ছিল অজানা রাশি, তার একটা ফিক্সড মান আসলে এই অঙ্কের জন্য ফিক্সড 3। এই বসা 3/3 প্লাস 1 3/4। এখন এই জিনিসটা যে ভাষাগতভাবে দেওয়া ছিল, আমার ভাষার শর্তগুলো পূরণ করলে কি হবে, আমার অঙ্কটা হয়েছে বলে, প্রবলেমটা হয়েছে বলে আমরা বুঝবো। যেমন বলছিলাম লব ও হরের অন্তরে 4 থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে আমরা বুঝতে পেরেছি আমার এই শর্তও ফিল আপ করেছে, আমার অঙ্কটি বা আমার এই সমস্যাটির সঠিক সমাধান হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি একটা ভগ্নাংশ সম্পর্কিত সমাধান তোমাদের সাথে আলোচনা করব। এবার আরেকটা নতুন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব, সেটা হলো সংখ্যা। তো প্রথমেই আমি প্রবলেমটা বোর্ডে তুলে নিচ্ছি। তোমরা সবাই খাতা কলম হাতে রাখবে। যে প্রবলেমটা আমি দেবো এটা খাতায় তুলে ফেলবে। তোলার পরে সমাধানটা তোমরা ভালো বুঝবে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা
সংখ্যার একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9 অঙ্কদের সমষ্টি 9 অঙ্ক দুটি স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে কম, তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম সংখ্যাটি নির্ণয় করো। নির্ণয় করো। এবার খেয়াল করো তো, এই যে একটা সমস্যা এখানে দ্বারা করানো হলো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের সমষ্টি নয়, অঙ্কদ্বয়ের সমষ্টি নয়, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানে আমার কি কি জিনিস বোঝা লাগবে? অঙ্ক কি, সংখ্যা কি? দেখো, আমরা অঙ্কে প্রকাশ করার জন্য কতগুলো কি অ্যালফাবেট ব্যবহার করি। আমরা যেমন বাংলায় সরু সরে ব্যবহার করি, ইংরেজিতে ABC ব্যবহার করি, অঙ্কে আমরা 1 2 3 4 0 এগুলো ব্যবহার করি। যে 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিটগুলো এগুলাকে আমরা এককভাবে অঙ্ক বলি। আর এক একটা অঙ্ক আবার এক একটা সংখ্যা। একটা সংখ্যা একটা অঙ্ক, কিন্তু যখন দুইটা সংখ্যা হবে সেটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কেমন? যেটা 10-এর পরে 99 পর্যন্ত। তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা কেমন হবে? 100-র উপরে 3টা ঘর থাকবে। তাইলে আমি যদি লিখি যে এখানে 5, এটা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। যদি বললাম যে 50, এটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখানে দুইটা, একটা আছে একক স্থানীয় অঙ্ক, একটা আছে দশক স্থানীয় অঙ্ক। তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা 111, একটা আছে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক। এখন মনে রাখবে এই স্থানীয় মানটা কি, যে যেটার উপরে পড়ে তার সামনে যদি দুই অঙ্ক বিশিষ্ট হয় তাহলে দশক স্থানীয় অঙ্কের সামনে একটা 10 থাকবে। তিন অঙ্ক বিশিষ্ট হলে শতক স্থানীয় অঙ্কের সামনে 100 থাকবে, দশক স্থানীয় অঙ্কের সামনে 10 থাকবে, আর একক স্থানীয় অঙ্কটা কি শুধু একটা সংখ্যা থাকবে। কিন্তু এখানে আমাকে দুই অঙ্ক বলছে, তাহলে দুইটা সংখ্যা থাকবে, দুইটা অঙ্ক থাকবে। তো প্রথমে আমরা লিখব যে মনে করে একক স্থানীয় অঙ্কটি x, একক স্থানীয় অঙ্কটি x। সুতরাং দশক স্থানীয় অঙ্কটি কত হবে? দুইটার সমষ্টি যদি 9 হয়, তো একটা যদি x হয় তাহলে এটা কত হবে? 9 - x। সুতরাং সংখ্যাটি হবে কত? দশক স্থানীয় অঙ্কের সামনে 10 থাকবে, 10 × 9 - x প্লাস একক স্থানীয় অঙ্ক। আমরা এখানে একটু সরল করে নিই। 90 - 10x + x সমান 90 - 9x। এটা পেয়ে গেলাম আমরা সংখ্যাটি। এবার আসো আমরা শর্ত প্রয়োগ করব। প্রস্থ মতে আমরা কি লিখব? যেখানে বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে
তাহলে অঙ্কটা যদি আমি স্থান বিনিময় করি তাহলে কি হবে দেখো, এই একক স্থানীয় অঙ্কটা তো দশক স্থানীয় অঙ্কের সাথে 10x প্লাস 9 মাইনাস x, যে সংখ্যা পাওয়া গেল এটা একটা সংখ্যা পেলাম, এই সংখ্যাটি হবে কি প্রদত্ত সংখ্যা হতে 45 কম, তাহলে প্রদত্ত সংখ্যা ছিল কত 90 মাইনাস 9x, তার থেকে 45 কম মাইনাস 45। এই যে সমীকরণ গঠন করাটা এখানেই হলো একটু ইন্টেলেকচুয়ালিটির ব্যাপার। ভাষাগত কথাটা আমরা বুঝবো, সেটা সমীকরণের মাধ্যমে উপস্থাপন করব, তারপরে আমরা চলকটার মান বের করে দেব। এবার লিখি বা এখানে থেকে 9x প্লাস 9 সমান 45 মাইনাস 9x, বা 9x প্লাস 9x সমান 45 মাইনাস 9, বা 18x সমান 36, সুতরাং x সমান সমান 2। আমরা পেয়ে গেলাম x এর মান। এবার আমরা লিখব সংখ্যাটি। তো সংখ্যাটি বাই করি। আমাদের দেখো সংখ্যাটা কি ছিল, সুতরাং সংখ্যাটি 90 মাইনাস 9x সমান 90 মাইনাস 9 ইন্টু 2, 90 মাইনাস 18 সমান 72। অতএব সংখ্যাটি কত 72। এটা লিখে নিবা, সংখ্যাটি 72। বুঝতে পেরেছ? অতএব সংখ্যাটি 72। এবার আসো আমরা বুঝবো যে আমার এই সমস্যাটি সঠিকভাবে সমাধান হবে কিনা। এটা বোঝার জন্য দেখো, তারা বলছিল 2 অঙ্ক বিশিষ্ট, এখানে এটা একটা অঙ্ক, এটা একটা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, অঙ্কদের যোগফল 9, এর সাথে 2 এর যোগ করলে কত হয় 9। এই সংখ্যাটা আমার এই শর্তটা পূরণ করেছে, আমরা এখন ধরে নিতে পারি আমার এই সমস্যাটা সঠিক হয়েছে। তোমরা কি বুঝতে পেরেছো? তাইলে আমাদের এখানে নতুন বিষয় কি পেলাম, অঙ্ক এবং সংখ্যা। অঙ্ক এবং সংখ্যা, সংখ্যার ভিতরে কি হতে পারে, 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে পারে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে পারে, এবং 3 অঙ্ক 4 অঙ্ক এরকম অনেক বড় সংখ্যা হতে পারে। কিন্তু অঙ্ক মাত্র 1 অঙ্ক বিশিষ্ট, 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো সবগুলোই কি 1 অঙ্ক বিশিষ্ট, আর অঙ্কগুলো দ্বারাই কি সংখ্যা গঠিত হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করলো এবং শর্ত মেনে আমরা সংখ্যাটি বাইর করলাম। সংখ্যাটির মান পেলাম কত 72। আমরা একটা প্রবলেম করেছি কি নিয়ে, ভগ্নাংশ সম্পর্কিত, এবার করলাম সংখ্যা সম্পর্কিত। এবার অন্য ধরনের আরেকটা প্রবলেম আমরা আলোচনা করব, যেটা একটা লঞ্চ সম্পর্কিত। দেখো আমি এক একটা প্রবলেম এক এক ধরনের নিয়েছি এবং এইগুলোর সাথে রিলেটেড আরো একাধিক সমস্যা তৈরি করে তোমরা সমাধান করবে, এবং পরবর্তীতে আমরা এইগুলাকে মিলিয়ে আমরা কিভাবে সৃজনশীল করা যায় সে আলোচনায় যাব। তো পরবর্তী সমস্যাটা আমি গড়ে তুলব, তোমরা খাতা কলম নিয়ে আগে প্রবলেমটা খাতায় তুলো, তারপরে সমাধান দেখো। একটি লঞ্চে যাত্রী সংখ্যা 45 জন। যাত্রী সংখ্যা 47 জন। একটি লঞ্চের যাত্রী সংখ্যা 47 জন। ডেকের জন প্রতি ভাড়া 30 টাকা। কেবিনের জন প্রতি ভাড়া ডেকের দ্বিগুণ। ডেকের ভাড়া দ্বিগুণ। কেবিনে কতজন যাত্রী আছে? মোট ভাড়া প্রাপ্তি। মোট ভাড়া প্রাপ্তি
1680, মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা। কেবিনের যাত্রী সংখ্যা কত? এখন এখানে কেবিনের যাত্রীর সংখ্যা চাওয়া হয়েছে, ডেকের যাত্রীর সংখ্যা কত সেটা বলা হতে পারত। আমরা জানতে চাইতে পারতাম যে ডেকের যাত্রীর সংখ্যা কত, যেটা চাইলে আমরা সেটা বাইর করবো, কোনো সমস্যা নয়। তবে আগে আমরা যে ভাষাগত যে জিনিসটা সেটা আমরা বুঝতে চেষ্টা করি। যে বলা হয়েছে একটি লঞ্চের যাত্রী সংখ্যা 47 জন। আসলে লঞ্চের সিস্টেম কি, অনেকেই লঞ্চ চড়েছে তারা দেখেছে, যারা লঞ্চে ওঠো নাই তাদের জন্য জিনিসটা কথা একটু অন্যরকম। লঞ্চের ভিতরে ছোট ছোট কক্ষ আছে, এটাকে কেবিন বলে। আর পুরা পাঠাতক মানে ফ্লোরের উপর যেটা বসে যাবে সেটাকে বলা হয় কি ডেক। তাইলে এখানে বলা হচ্ছে মোট যাত্রী সংখ্যা 47 জন, কিছু আছে ডেকে কিছু আছে কেবিনে। এখানে বলা হয়েছে ডেকের জন প্রতি ভাড়া 30 টাকা, কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। কেবিনের একজনের ভাড়া হবে কি ডেকের একজনের ভাড়ার দ্বিগুণ। মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা। কেবিনের যাত্রী সংখ্যা কত? তাইলে দেখো আমরা কাকে বাইর করতে, কেবিনে আমরা ধরে নিলাম, মনে করি কেবিনের যাত্রী সংখ্যা x জন, সুতরাং ডেকের যাত্রী সংখ্যা 47 মাইনাস x, 47 মাইনাস x জন। ডেকের জন প্রতি ভাড়া 30 টাকা। তাহলে কেবিনের জন প্রতি ভাড়া দ্বিগুণ, 30 গুণন 2 সমান 60 টাকা। তোমরা বুঝতে পেরেছো আমাদের এই সমস্যাটা? বুঝতে আমরা যা লিখেছি যে মনে করি কেবিনের যাত্রীর সংখ্যা 1 জন, তাহলে ডেকের যাত্রীর সংখ্যা কত হবে? টোটাল থেকে x বিয়োগ ডেকের জন প্রতি ভাড়া 30 টাকা, কেবিনের জন প্রতি ভাড়া কত হবে তার দ্বিগুণ, 30 গুণন 2 সমান কত? 60 টাকা। এবার আমরা এই প্রশ্নটা বুঝে দিই আমাদের। এবার লিখি শর্ত ফিল আপ করি যে ডেক আমরা কেবিন থেকে কত ভাড়া পাবো। প্রশ্ন মতে কেবিনের যাত্রী আছে x, একজনের ভাড়া 60 টাকা, তাহলে 60 ইনটু x। ডেকের যাত্রী আছে কত? 47 মাইনাস x, একজন থেকে পাই 30 টাকা, তাহলে মোট ভাড়া কত হবে? 30 দ্বারা গুণ সমান হবে কত? 1680 বা 60x প্লাস এটা যদি গুণ করি 3 দ্বারা 3 7 21, 3 4 কত? 12 13 14 আর হবে 10। 3 7 21, 3 4 12 13 14 মাইনাস 30x 1680 বা 30x সমান 1680 মাইনাস 1410। মাইনাস 1410 বা 30x সমান 0 আর কত থাকবে? 1 আছে 8 কত চলে 7 আর হলো কত? 4 2 বা x সমান 270/30, সুতরাং x = 9। আমরা পেয়ে গেলাম কত? x সমান 9। তাহলে আমরা লিখেছিলাম যে কেবিনের যাত্রীর সংখ্যা কত? 1 জন, সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা 9 জন। আমরা জিনিসটা খুবই সহজ, আমরা পুরো সমস্যাটা নিয়ে একটা আলোচনা দিই। আমাদের মোট যাত্রী সংখ্যা ছিল 47 জন। আমরা ধরে নিচ্ছি কেবিনে আছে x জন, তাহলে ডেকে আছে কত? 47 মাইনাস x
আমার যাত্রী হিসাব চলে গেল। এবার ডেকের জন প্রতি ভাড়া 30 টাকা, কেবিনের জন প্রতি ভাড়া তার দ্বিগুণ, তাহলে 30-এর দ্বিগুণ 60 টাকা। আমরা এখানে জন প্রতি ভাগ ভাগ করে নিলাম। এবার একটা সমীকরণ তৈরি করব। ডেকের যাত্রী সংখ্যা আছে, কেবিনের যাত্রী সংখ্যা আছে একজন, এক্স জন, একজনের ভাড়া 60 টাকা, এক্স জনের 60x প্লাস ডেকের যাত্রী আছে 47 মাইনাস এক্স, একজনের ভাড়া 30 টাকা, তাহলে 40 মাইনাস 7 এর ভাড়া কত হইব? 30 ইনটু এত সমান সমান মোট ভাড়া 1680। তারপর আমরা কিছুই করি, যা আছে তা লিখেছি, এটা দ্বারা গুণ করেছি। তারপর এখানে যোগ বিয়োগ করে সমাধান করে এক্স এর মান পেয়েছি 9 জন। আমরা ধরে নিয়েছিলাম আমাদের যে প্রয়োজনীয় যাত্রী সংখ্যা কেবিনের এক্স এর মান পাইছি 9, সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা 9 জন। তাইলে তোমরা আপাতত এই 3টা সমস্যা দেখলে 3 ধরনের। এবার একটা টাকা পয়সা সম্পর্কিত একটা সমস্যা দেখাবো, মানে এই 3টা সমস্যা 3 দিকে। এবার আরেকটা নতুন সমস্যা দেখাবো। এই সমস্যাটা আগে খাতায় তুলে নেই, আমি এটা মুছে দেবো এবং ওই সমস্যাটা, গাণিতিক সমস্যাটা বোর্ডে তুলব, সেখান থেকে আমরা আবার তার সমাধান দিতে চেষ্টা করব। সবাই রেডি? আশা করি আগেগুলো বুঝতে পেরেছো। আর যদি কোথাও সমস্যা থাকে তোমরা আমার সাথে ফোনে কথা বলতে পারবে, অথবা স্কুল যখন খুলে তখনও দেখাতে পারবে। তবে ফোনে যোগাযোগ করলে আগেই তার সমাধান হবে। আমার নাম্বার তোমাদের কাছে আছে। তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেক দিন বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত তোমাদের অপেক্ষা থাকবো। তোমরা ফোনের মাধ্যমে আমার থেকে যেখানে বুঝবে না সেটা জেনে নিবে। এবার লিখো, আরেকটা প্রবলেম লিখো। মোট 120টি মুদ্রা মিলে, মোট 120টি মুদ্রা মিলে টাকার সংখ্যা 35 টাকা, মিলে 35 টাকা। এইভাবে লিখি, মোট 120টি মুদ্রা মিলে 35 টাকা। 120টি মুদ্রা মিলে কত? 35 টাকা। এখানে পঁচিশ ও 50 পয়সার মুদ্রা রয়েছে, কোন প্রকারের মুদ্রা কই? কোন প্রকারের মুদ্রা কই? কি বলছি? মোট 120টি মুদ্রা মিলে 35 টাকা। এখানে 25 ও 50 পয়সার 25 ও 50 পয়সা মুদ্রা রয়েছে। কোন প্রকারের মুদ্রা কয়টি? তো দেখো এখানে মুদ্রা কয়টি? 120টি। কি কি মুদ্রা আছে? 25 পয়সা আর 50 পয়সা। এখন আমরা যদি ধরে নিই যে 25 পয়সার মুদ্রা x, তাহলে 50 পয়সার মুদ্রা হবে কত? 150 পয়সা x। আমরা ধরে নিলাম যে ধরি 50 পয়সা মুদ্রার সংখ্যা xt, তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? 120 মাইনাস xt। 35 টাকা সমান 100 ইন্টু 3500 পয়সা। এবার প্রশ্ন মতে লিখব কি? দেখো 50 পয়সার মুদ্রা আছে কয়টি? xt, তাহলে 50x প্লাস 25 পয়সার মুদ্রা আছে 25 ইন্টু 120 মাইনাস x সমান 3500। 50x প্লাস এখানে কত হয় দেখো
25 দোকানে 50, 25 কে 25, 12 25 কত? 25 দোকানে 50, 25, এটা আমরা গুণ করে নেই। 25 কে 12 দ্বারা, 25 দোকানে 50, 2 দোকানে 4, একে 5, তারপরে এটা দিলে 5 আর কত 2, 0 0 2, তাহলে এখানে কত হবে? 12 25, কি করলাম গুণটা? 5 দোকানে 10, 2 দোকানে 4, একে 5, তারপরে 5 কে 5, 2 0, 5 10 0, আর আছে কত 2, 2 কে 3, তাহলে 12 25 300 মাইনাস 25x সমান 3500, বা 25x সমান 3500 মাইনাস 3000, বা 25x সমান 500। তাইলে আমরা কোথায় লিখবো? এখানে লিখি, বা x is equal to 500/25, সুতরাং x is equal to 20। তাহলে আমরা কি পেলাম? x 50 পয়সার মুদ্রা কয়টি পেলাম? এটা মুছে ফেলি। আমরা এখন লিখব, সুতরাং 50 পয়সার মুদ্রা 20টি, আর 25 পয়সার মুদ্রা 120 মাইনাস 20টি সমান 100টি। তাইলে দেখো 25 পয়সা 50 পয়সা মিলে আমার কয়টা হলো? 120। তাইলে আমার এই সমাধানটুকু সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি 4 ধরনের সমস্যা নিয়ে আলোচনা করলাম। আশা করি আরেকটা আলোচনা করতে পারলে ভালো ছিল, ব্যাংক সংক্রান্ত আর যাত্রী সংক্রান্ত একটা হয়েছে। তাইলে আমরা পরবর্তীতে এই সমস্যাগুলো একত্রিত করে কিভাবে সৃজনশীল বানানো যায় তা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আগামী ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সৃজনশীলের প্রতি অনেকেরই ভীতি আছে, সেই ভীতিটা থাকবে না। কিভাবে আমরা সৃজনশীল তৈরি করব, তোমাদের সহযোগিতাই করব। তোমাদের জন্য আমন্ত্রণ রইল আগামী ক্লাসে। তোমরা সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত পড়াশোনা করবে। যেহেতু তোমাদের সাথে আমাদের ক্লাস শ্রেণীকক্ষে সাক্ষাৎ হচ্ছে না, তোমরা বাড়িতে অবশ্যই আমাদের এই উপদেশগুলো মেনে চলবে, বাসায় থাকবে, আর গাণিতিক সমস্যাগুলো বারবার করবে। বইয়ে যে সমস্ত সমস্যা দেওয়া হয়েছে সেগুলোও করবে। আমাদের আরও অন্যান্য ক্লাস হয়, সবগুলো ক্লাস দেখবে। সবাইকে ধন্যবাদ। আবারও সুস্থ থাকার জন্য পরম করুণাময়ের কাছে দোয়া করছি, এবং স্বাস্থ্যবিধি মেনে তো অবশ্যই চলবে। ধন্যবাদ।